কে বলছে পশ্চিমবঙ্গে মুসলমানরা? আমি একমাত্র রক্ত দিয়েছি কাজী মাসুম আক্তার, ভারত মাতার জন্য। যখন বিজেপিতে কে আছে আমার চেয়ে বেশি দেশের জন্য ত্যাগ করেছে? একজন লিভিং লিজেন্ড দেখান। বিজেপির একটা অংশ শুধু কাঁটি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ কাঁটি হাতে আছে, সারাক্ষণ গিয়ে যাতে কাঁটি আছে। একদম ঠিক বলেছ না। পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় চামড়া তুলে ছেড়ে দেবো বিজেপি। আজ থেকে 6-7 মাস আগে আমি মাসুম আক্তার বলছি আপনাকে। সে কি বলছে বলছে আমরা ক্ষমতায় বলে দিচ্ছি বিজেপি শুনে নিন, নরেন্দ্র মোদীজিরা শুনে নিন। এইগুলো ভাষা, লোক ভোট দেবে। বলছে আমরা ক্ষমতায় এলে প্রথম কাজ হচ্ছে দোয়া মায়না মুসলমানদের সর্বশান্ত করবে। ওই টাকা কিছু লোকের মধ্যে ভাগ বটোয়ারা হয়েছে। আমার কাছে সুনির্দিষ্ট গল্প আছে, সুনির্দিষ্ট গল্প আছে। কিছু লোক 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, 2-1 জন 100 কোটি টাকার মালিক, 100 crore। যারা এই বিজেপি রাজ্য অফিসে বড় বড় পদে আছে না, তাদের পদটা খালি খেয়ে নিন। একটা রাস্তার অ্যাক্সিডেন্ট ডক্টর বাড়ির সামনে যাই কিনা দেখুন। আমি একেবারে বিস্মিত নই। এবং বিজেপি পশ্চিমবঙ্গে বেশি সিট পেয়েছে, এটা কেউ বলেছে কি? আমি বলছি, আমি আমার ঘনিষ্ঠ মহলে সর্বত্র বলেছি, আমি আমার ঘনিষ্ঠ মহলে বলেছি। হ্যাঁ, টিভিতে হয়তো সেভাবে বলিনি, কারণ টিভিতে আমি কখনোই ভোটে কে কত পাবে মূল্যায়নে যাইনি। কোনো দিন আপনি কোনো ছেলে দেখুন আমি বলেছি কিনা? আমাকে প্রশ্ন করতে আমি পরিষ্কার বলেছি আমি বলতে পারবো না, বলতে পারবো না, কারণ আমি জানতাম এমন একটা কিছু হতে চলেছে। এর আগের বিধানসভা ইলেকশনে সবাই যখন সরকার গঠন করছে, তখন আমি ওদের যারা মাথা তাতে বলেছিলাম 70 পাবে কিনা সন্দেহ আছে। সিপিএম স্ট্রং থাকলে এরা থার্ড হবে বিজেপি, এটা বলেছিলাম আমি। দিস ইজ মাসুম আক্তার। আমি 10টা পাওয়ার কথা, 12টা পেয়েছে কিনা এটাই ভাবছি। 2টো পেয়েছে, যেটা যেমন সুকান্তবাবু 10,000 ভোটে জিতেছে, ওটাকে পাইনি ধরে নি। মানে 17 লক্ষের মধ্যে 10,000 ভোটে জেতাকে জেতা বলে না। আবার ওই সৌমিত্র খাঁ, সে 5,000 সামথিং 5,500 ভোটে জিতেছে, ওটা জেতা নয়, ড্র বলা যায় ওটা। 17 লক্ষের মধ্যে 5,000 কোনো অঙ্ক না। এই দুটোকে বাদ দিলে 10টাই হয়। আমার মূল্যায়ন ছিল 10টা। তারপরে যখন বিভিন্ন ওই বুথ ফেরত সমীক্ষায় ওদেরকে সমীক্ষা করতে বারণ করছে আর লোককে দেখতে বারণ করছে। আমি দেখুন আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলে পোর্টালে বলেছি কিনা, এই খিল্লি করাটা বন্ধ করুন। এর আগে বিধানসভা ইলেকশনের আগে বিপুলভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে আগিয়ে রাখা হয়েছিল এবং সরকার গঠন করা হয়েছে। কে সংখ্যালঘু মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, সব ঠিক হয়ে গেছিল। মোদিজিরা বুঝে গিয়েছিলেন, সব ঠিক হয়ে গেছে। তো তখন যদি আমি এই কথা বলতে পারি, তখনও এই আপনাদের TV9 বাংলায়, এবিপি আনন্দ, এই আর বাংলা, সকলে আরও ন্যাশনাল, এখন তো ন্যাশনাল চ্যানেলগুলো মূলত বলছেন, সকলে বলেন সকল লোক মিথ্যা। এমনকি বিরাট পণ্ডিত, ওই বাবা কত পোঙ্গা পণ্ডিত। আমি যখন লোককে বলছি 10টার বেশি পাবে না, তখন বলছে আপনি বেশি বোঝেন, আপনি বেশি বোঝেন। প্রশান্ত কিশোর বেশি বোঝেন, ওটা মুরগি করার জন্য বলেছে প্রশান্ত কিশোর। হয় প্রশান্ত কিশোর নিজে মুরগি, আর নাহলে বিজেপির লোকদের ধরে ধরে মুরগি করতে চেয়েছিল। এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, বিজেপি কেন পাবে বলুন? বিজেপির দায়িত্ব সহকারে নিজেকে হারিয়েছে, মানে হারতে হবে। খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের হারতে হবে, যে কারণ বিজেপির রাজ্য বিষয়ে বিজেপির লোক নেই, এই হতে পারবে। আমি একবার বলেছিলাম না, পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলাম আপনার চ্যানেলে বলেছিলাম, তোলপাড় হয়েছিল, আমাকে একজন হুমকি দিয়েছিল দেখে নেব। এটা আজকে বলিনি, কিন্তু এটা আজ থেকে 6-7 মাস আগে বলেছিলাম। এই কাজী মাসুম আক্তার বলেছিল। বিজেপি তো জয়লাভ করেছে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছে না, 7,10,000। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছে 7,10,000, আর নরেন্দ্র মোদী পাচ্ছে 1200 থেকে 1 লক্ষ সামথিং। এ তো নৈতিক পরাজয়। 1200 থেকে নরেন্দ্র মোদী 1 লক্ষ সামথিং পেয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে 7,10,000। গোটা ভারতবর্ষের রেকর্ড, সর্বকালীন রেকর্ড করে যায় না। এর আগে অনিল বসু অত্যন্ত রিগিং মাস্টার ছিল, আর কি মোস্তাদ ছিল, গুন্ডা, সে পেয়েছিল 6 লাখ সামথিং। অনিল বসু আরামবাগ। তাহলে মোদিজি ঘর ঘর মোদি, হর হর মোদি সব বলছিল না, তার বারাণসী, সেখানে 1 লক্ষ সামথিং। একটু মোদিজিকে ভাবতে হবে। আর জেল দাঁড়ালো, সে কদিন আগে ভোটে বলছিল বিজেপিটা ধ্বংস, সে বিজেপিতেই টিকিট পেয়ে গেল। সে টিকিটটা পেয়েই বলছে টাকাটা দরকার, তো ওই যে টাকা, ওই যে আছে না ইলেকট্রাল বন্ডে সংগৃহীত টাকা, যেটা ভাগ হয়েছে,
সে বলছে উড়িয়ে দেবো কাকে, মানে অভিষেককে নাকি উড়িয়ে দেবো ওখান থেকে, ড্রাইভার থেকে। এটা মেন্টাল পেশেন্ট না চোর, এটা ঠিক করতে পারে কি? আচ্ছা অভিষেককে উড়িয়ে দেবো বলবে? সে কিছুদিন আগে ফোনে আমাকে বলছিল দাদা বিজেপি দলটা নোংরাতম দল, ধ্বংস হয়ে যাবে দলটা। সে দেখি কোনো ঠিক লাইন করেছে, লাইন প্রচুর লাইন করা করে, কে কার পায়ে ধরলো, মানে যোগ্যতা ধরুন, অমুক লোক তমুক লোকের পায়ে ধরেছে, অমুক লোক তমুক লোককে ঘুষ দিয়েছে, অমুক লোক তমুক লোকের সাথে গন্ধ গন্ধ কাজ করেছে। গন্ধ গন্ধ কাজ বোঝেন? বিনিময় টিকিট আমি বলিনি? আমি বলেছি তো আপনাদের চরিত্রহীন লম্পট লোচ্ছা লফাঙ্গা বসে যখনটা বলিনি, বলেছিলাম তো, বলুন তো বলেছিলাম তো আমি। আপনি হ্যাঁ বলছেন, আপনাদের চ্যানেলে বলেছেন, আমার ক্ষতি হয়েছে তাতে যে এই লোকটা সত্য কথা বলে দেয়। বিজেপি 12টা পেয়েছে, বেশি পেয়েছে, আমি বলছি বেশি পেয়েছে না। যারা যারা এজেন্সি ছিল, বিজেপি যারা এজেন্সি নিয়েছিল, খোঁজ নিচ্ছিল, তারাও বলেছে 12টা পেলে বেশি হয়ে যাবে। যখন আমি রিপাবলিক বাংলা সকালবেলা ছিলাম, ভোটের 11 দিন ছিলাম, রিপাবলিক বাংলা আমি বলছিল কী করে 26টা হয়, আর সকালবেলা ফার্স্ট রাউন্ড গণনার সময় বিজেপি 26টা জায়গায় গিয়ে আর তৃণমূল 9টা জায়গায় গিয়ে, আমি বললাম এই তৃণমূল 8 9 ওটা গিয়েছিল বাবুল সুপ্রিয়, একটা ধন্দাবাজ গিয়েছিল 8 9, এই 9 এতেই থাকবে নাকি? এই কী ঘটনা ঘটছে বুঝতে পারছেন না, মাথা চন্দন করছিল। আমি এত ভুল বললাম, 10টা পাবে, এ তো 29টা পেয়ে গেল ভাই, এ তো বুথ ফেরার সমীক্ষাতে মিলে গেল। তখন টিভিতে বলছিলাম ভাবা জানা করছিলাম আমি, দেখুন টিভি চ্যানেল রেকর্ডিং দেখুন। ওটা ছিল কাদের জানেন? ওটা ছিল সরকারি কর্মীদের। তখনই আমি জিজ্ঞেস করছিলাম এটা সরকারি কর্মীদের নয় তো, শিক্ষক এবং সরকারি কর্মীদের। এবার শিক্ষক আর সরকারি কী করে বাঁশ হয় দেখুন আবার, তারা গণহারে এই পশ্চিমবঙ্গের সরকার বিরোধী ভোট দিয়েছে। এবং আজকে খোঁজে দেখুন, যারা ওই ডিএ মঞ্চ ছিল না, ঐক্যমঞ্চ, ডিএ মঞ্চ উঠে গেছে, দেখুন খোঁজ দেখুন, ডিএ ঐক্যমঞ্চ তুলে দিয়ে সব লাটা গোটা বেঁধে সব পালিয়ে গেছে। ব্যাপারটা বুঝুন। অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকারি কর্মী শিক্ষকরা তারা সরকারের বিরুদ্ধে ক্ষেপে আছে, ডিএ পাইনি, ওটা পয়সার জন্য ক্ষেপে আছে, মানে স্কুলের উন্নয়নের জন্য, সরকারি দপ্তরের উন্নয়নের জন্য মোটেই না, এটাই বলেছি অনেকবার, ডিএ টাকা ক্ষেপে আছে। তো তার ক্ষেপে থাকলে তারা রেগে গেছে। আর মাননীয় একদম সঠিক কাজ করেছে। কেন দেবে বলুন তো সরকারি কর্মীদের, শিক্ষকদের, মানে আমাদেরকে বলছে দেবে কেন? তার ওইটাও তো লক্ষ্মীর ভাণ্ডারকে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে যে ভোট পাওয়া গেল, আর এরা ফার্স্ট রাউন্ডে কিছু ওই যে হারিয়ে দিল, বটে হারিয়ে দিল, একটু ফার্স্ট রাউন্ডে এগিয়ে যেত, তো তাতে কী এসে গেল? রাউন্ড তো আছে 16টা 17টা 20টা রাউন্ড, তা একটা রাউন্ডে ওদের ভোটে একটুখানি পিছিয়ে ছিল, আর লক্ষ্মীর ভাণ্ডার বুঝিয়ে দিল সব, মানে কবর খুঁড়েছিল, কবরটা বুঝিয়ে দিল, যে হলো না মাটিটা ঘুরছিল একটু আর কি, বুঝিয়ে দিল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যার থেকে শুনতে চাইছিলাম সে বলে দিয়েছে, আমি মাসুদ আক্তার বলবো না, তার নাম দিলীপ ঘোষ। তিনি অনেক কিছু আবিষ্কার করতে পারেন, তিনি দুধের সোনা আবিষ্কার করেছিলেন, অসাধারণ কাজ, এবং প্রতিবাদ করতে গিয়ে কেউ কেউ তৃণমূলের নেত্রী হয়ে গেছেন। তিনি বললেন যে বিজেপির একটা অংশ শুধু কাঁটি করে আর কাঁটি নিয়ে ঘুরে বেড়ায়, খুব গুরুত্বপূর্ণ কথা, মানে শুধু কাঁটি করলে ঠান্ডা মাথায় বসে বসে করলে হতো, বিজেপির একটা অংশ শুধু কাঁটি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ কাঁটি হাতে আছে, সারাক্ষণ গিয়েছে হাতে কাঁটি আছে। একদম ঠিক বলেছ না, বিজেপির এটা প্রথম কাজ। আমি বলছি যদি বিজেপির রাজ্য অফিসটা না থাকতো, যদি বিজেপির হয়ে কোনো বিজেপি নেতা যদি প্রচার না করতো, কি বললাম, বিজেপির রাজ্য অফিসটা যদি না থাকতো, আর বিজেপির কোনো নেতা, ইভেন শুভেন্দু অধিকারী যদি বিজেপির হয়ে কোনো প্রচার না করতো, নরেন্দ্র মোদী একেবারে না আসতো, অমিত শাহ একেবারে যদি না আসতো, তাতে বিজেপি বেশি ভোট পেত। মানুষ বিজেপিকে ভোট দিতে চেয়েছিল, এদের দেখে ভোট দেওয়াটা কমে গেছে, অবাক হয়ে যাবে, ভালো লাগেনি। এবং আমি অমিতজিদের বলি, মোদিজিদের বলি, আর কত বোকা বনবেন, 21 সালে তো বোকা বললেন, শিক্ষা নিলেন না। আপনাদের দরকার ছিল বিজেপির কোনো লোকের কথা না শোনা, দরকার ছিল নিরপেক্ষ প্রকৃত পণ্ডিত, জ্ঞান রাখে, যারা আপনাদেরকে কাঁচা কাঁচা খিস্তি পড়ার জন্য কথা বলে না, যারা শাসক দলের অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং যারা পশ্চিমবঙ্গের মানুষের হালটা জানে। হ্যাঁ, এই কাজী মাসুম আক্তার মতো 4টে লোকের সাথে কথা বলে যেত, 4টে লোক লাগতো, গোটা বিজেপি বাদ, বিজেপি হলো একদম বাদ,
ধরুন আমি বিজেপিতে ঢুকে গেছি, তাহলে আমার কথা শোনা যাবে না। ধরুন আমি বিজেপিতে ঢুকে গেছি, তাহলে কিন্তু আমার কথা চলবে না। এটা ছিল মোদিদের কাজ করে। আমাকে এজেন্সিগুলো বলেছে, বিভিন্ন এজেন্সি যারা বিজেপির হয়ে প্রচারগুলো দেখছিল, তারা বলেছে আমাদের কোনো রেকমেন্ড নেই। মানে ক্যান্ডিডেট নির্বাচন হবে তো রেকমেন্ড করে, তো ওরা ওদের রেকমেন্ডগুলো ধরেছে আর গঙ্গা জলে ফেলে দিয়েছে। রেকমেন্ড নেয়নি কিচ্ছু, এমনি করেছিল সব। আমি মোদিজিদের বলি, আপনারা প্রচার করতে এসেছিলেন না। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে মোদি যদি উলুবেড়িয়া কেন্দ্রে প্রচার করতে যায় 2000 বার, 1% ভোট পারবে না। 2000 বার রোজ সকাল বিকাল প্রচার করবে, কিচ্ছু হবে না। কারণ ওখানে 30-35%, এই ওখানে যে মুসলমান আছে 30% প্লাস, ওখানে 10-15% মুসলিম ভোট যে এনে দিতে পারবে সেই জয়লাভ করতে পারবে বলেছিলাম আমি। এবং ওখানে 30 থেকে 40% বিজেপি যারা জেনুইন কর্মী তারা বসে আছে, তারা কাজ করছে না। যারা এবারে ইলেকশনে কাজ করেছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, তারা টাকা পায়নি। মোদিজিদের বলি, ইলেকট্রাল বন্ড আপনারাও নিয়েছেন, আর সেকেন্ড যেটা নিয়েছেন মমতা ব্যানার্জি ম্যাডাম নিয়েছেন। মমতা ব্যানার্জি ম্যাডাম দরকার ছিল তো, এখন তো অন্যান্য মাধ্যমে টাকা আসছে না, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা তো দরকার। সেকেন্ড হয়েছে, এরা সেকেন্ড হয়েছে, আপনি ফার্স্ট, আপনি গোটা দেশের মধ্যে ফার্স্ট। দেশে সব রাজ্য মিলিয়ে সেই তুলনায় মাননীয় বেশি নিয়েছেন, একটা রাজ্যে তার পার্সেন্টেজ বেশি। তো এই যে টাকা পয়সাগুলো আপনারা সংগ্রহ করেছেন, কেন করেছেন বলুন তো? ভোটে খরচ করার জন্য, আমি যেটা বিশ্বাস করি, আমার যেটা অনুমান বলে। আচ্ছা, ভোটে খরচ করতে গিয়ে আপনারা দায়িত্ব নিয়ে বলুন, সিপিএম, এসইউসিআই, আইএসএফ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর বিজেপি সবচেয়ে বেশি কোন ক্যান্ডিডেট টাকা পেয়েছে বলুন, উত্তর দিন। আমার কাছে খবর আছে 8 লাখ 10 লাখ করে পেয়েছে, এই 8 কোটি 10 কোটি সর্বোচ্চ টাকা পেয়েছে, সর্বোচ্চ টাকা পেয়েছে। আমি যদি ভুল না শুনে থাকি, ভুল না জেনে থাকি, যারা ক্যান্ডিডেট তাদের কাছ থেকে জানতে পেরেছেন, জেনে থাকি যদি, আমি দায়িত্ব নিয়ে বলছি। মোদিজিকে প্রথমত বলে রাখি, ভালো করে শুনে রেখে দিন, তারা জিততে চায়নি। আপনি যাদেরকে টিকিট দিয়েছিলেন না, তাদের বড় অংশ, তাদের প্রধান দায়িত্ব ছিল ওই 1.5 মাসের মধ্যে যে 8 কোটি 9 কোটি পাবে, বা বিপুল হবে, কোটি 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 কোটি, আমি অ্যামাউন্টটা বলবো না, ওটা বলা ঠিক হচ্ছে না আমার, কারণ এক্স্যাক্টলি খবর আমার কাছে নেই। বেশ কিছু কোটি টাকা দিচ্ছে, বেশ কিছু কোটি টাকা। ওই টাকাটা খরচা করবে না, ওই টাকাটা লুট করে ঘরে রেখে দেবে, এই জন্য তারা ভোটে দাঁড়িয়েছিল, জিততে দাঁড়ায়নি। কি বললাম আবার বলি, বিজেপির 42 জন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তাদের প্রধান এজেন্ট তার সাঙ্গপাঙ্গ, তারা জিততে তো দাঁড়ায়নি, তারপর টাকাটা পেতে দাঁড়িয়েছিল, আপনার পাঠানো টাকাটা, মানে বিজেপি পাঠানো টাকাটা, ওইটার জন্য দাঁড়িয়েছিল। আমি এক এক করে তালিকা দিয়ে দেবো, যদি বলেন প্রমাণ কি, প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, মাননীয় হচ্ছে আপনি, আপনাদের কেন্দ্রীয় দল আপনারা বেশি খরচা করেছেন, তারপরে মাননীয়, তারপরে সিপিএম এখন দুর্বল, পার্টি ফান্ডে টাকা দেয় না, তারপরে এসইউসিআই। আমি শহরের দিকের, আমি কেন্দ্রের নামটা আর বললাম না আপনাকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, এই যে দেয়াল লিখন পোস্টার, হয়তো শহরের দিকে যারা বিজেপি করছে, লোকসভা কেন্দ্রে দেয়াল লিখন করে, তো লোককে টাকা দিয়ে তো দেয়াল লিখন করবে। এসইউসিআই হচ্ছে বিজেপি দেয়াল লিখন কম, সিপিএম এর চেয়ে কম, আমি গ্যারান্টি বলতে পারি। দেয়াল লিখন নেই, পোস্টার নেই, তৃণমূলের ধারে কাছে নেই, মানে ওই খরচাটা করবে না, পুরো টাকাটা পড়ে যাবে দেয়াল লিখন মধ্যে। এবং যারা কর্মীরা কাজ করে তারা বলছে টাকা দেয়নি, কাজ করছি টাকা দেয়নি, মানে মিনিমাম, মানে টোটালটা আমি কত পেলাম, কিচ্ছু খরচা করবো না। একটু যারা আমাকে টিকিটের বন্দোবস্ত করে, অ্যারেঞ্জমেন্ট আছে তো, তাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাদেরকে তো 2-1 কোটি দিয়ে দিতে হবে আর কি, সব হিসাব করা আছে, কাকে কত দিতে হবে, ভাগ করা আছে। উলিবেড়ি ঠিক তাই হয়েছে। আমি জানলাম সাদ্দাম আহমেদ যে 2 লাখ সামথিং ভোটে জিতল, যেটার কথা আর একটু বেশি বার কথা ছিল হয়তো, সে অত্যন্ত খুশি এবং উপঠকও দিয়েছে, কোনো সন্দেহ আছে যে যাক হেরে যাচ্ছিল জিতে গেল। কেন আমি ব্যাখ্যায় যাব না, ওইটা আমার জন্ম ভিটে বলে বলছি, জন্ম ভিটে ওটা আমার একটা জানি এলাকাটা। তিনি উপঠকও দিয়েছে কিনা বিজেপির ক্যান্ডিডেটকে সন্দেহ আছে আমার, যে যাক যেভাবে তুমি ওটা আদায় করে নিয়ে এসছো হারার জন্য। কি জন্য আদায় করেছে? হারার জন্য, তৃণমূলকে গিফট দেওয়ার জন্য। ক্লিয়ার, যে আসনটা গিফট দিতে হবে, কিন্তু শক্তিশালী চলে গেলে তো মুশকিল আছে, যারা মুসলিম ভোট কেটে দিতে পারবে। নরেন্দ্র মোদী পারবে না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে নরেন্দ্র মোদী মুসলিম ভোট কাটতে পারবে না, পারবে না, যে ক্ষমতা নেই, পরিষ্কার করে বলছি।
এখানে যারা নেতৃত্ব আছে তারা তাকে ডায়লগগুলো লিখে দেয়, বাংলা কথাগুলো শিখে করতে বলে দেয়। তা তো বলে দেবে এই মাটিতে কীভাবে কথা বলতে হয়। একজন এসে বললো দিল্লি বিখ্যাত নেতা যে ওবিসি ममता जी ने हिंदू ओबीसी लोग का नौकरी छीन कर जिहादी लोग को दे रहा है। চাক খাওয়ানি বাটা জিহাদি মুসলমানদের দিয়ে দিচ্ছে, এটা বলা যায়? এটা ভাষা একটা? খুব ঠান্ডা মাথায় বুঝুন, প্রত্যেক মানুষের তো সম্মান আছে। আচ্ছা, মুসলমানদের চাকরি সব জিহাদিতে দিয়ে দিচ্ছে, মানে হিন্দুদের চাকরি? পশ্চিমবঙ্গে মুসলমানদের 35% জনসংখ্যা, টোটাল সংখ্যা 35%। আমি অনেক আগে আপনাদের চ্যানেলে বলেছি যে বিজেপি দল পরীক্ষায় বসেছে, একটা 100 নম্বরের ধরুন পরীক্ষা, বিজেপি পরীক্ষায় বসেছে আর তৃণমূল পরীক্ষা বসেছে। তৃণমূল কত নম্বরের পরীক্ষা বসেছে? 100 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করছে। কত? 100 নম্বরের কোশ্চেন। তার মধ্যে 52 পাওয়া কোনো ব্যাপার না, অ্যাভারেজ ছেলে 100 মধ্যে 52 পাওয়া। আর বিজেপি কত % নম্বরের পরীক্ষা অ্যাটেন্ড করছে? শুধু 65%, মানে হিন্দু ভোট 65%। 35% বাদ। ওই কোশ্চেন দেখবো না, আমি চোখ বন্ধ করা বলি, ওই কোশ্চেন নাকি ওটা দেখবো না, চোখটা বন্ধ করা কি, এই চোখ বন্ধ, দেখবো না, দেখা যাবে না, ঘেন্না প্রচণ্ড কেনা জিহাদি, ওটা দেখা যাবে না। 65% কোশ্চেন অ্যাটেন্ড করবে বিজেপি। 65 মধ্যে সে ধরুন 45 পেল, কিন্তু অনেক অনেক নম্বর ওটা। 65 মধ্যে 45 আর 100 মধ্যে 52, কোনটা পার্সেন্টেজ রয়েছে বেশি? 65 মধ্যে 45টা বেশি, বিজেপি বেশি পেয়েছে, হেরে যাবে। কিন্তু 100 নম্বরের মধ্যে কম্পিটিশন করেছে, 100 52 পেয়ে গেছে, 45 বেশি, ভোটের রাত দিয়ে তাহলে 52 বেশি, 52 বেশি। এই পরীক্ষায় ফেল। আমি ওই জন্য 10টা বলেছিলাম। হ্যাঁ, তার কি হলো? জেহাদি। আর একজন এসে বললো মুল্লা মাদ্রাসা। আচ্ছা, মুসলমানরা মুল্লা বলবে, ভয় পেয়ে যাবে তো। মুসলমানরা মুল্লা মুল্লা এটা কোন উচ্চারণ? আরে আমিও তো মুল্লা। আরে কে বলছে পশ্চিমবঙ্গে মুসলমানরা? আমি একবার তো রক্ত দিয়েছি কাজী ওয়াসিম আক্তার, ভারত মাতার জন্য। যখন বিজেপিতে কে আছে? আমার চেয়ে বেশি দেশের জন্য ত্যাগ করেছে একজন লিভিং লিজেন্ড দেখান। আমাকে বিজেপির একজন মুখপাত্র বলছে, জানেন, এটা বলতাম না, আমি ইচ্ছে করে বলবো, টিভিতে বসে বড় বড় কথা বলে, আর এই গান্ধী মূর্তি পাদদেশে চুরি করে খায়, পয়সা তোলে। আমি প্রমাণ করে দেবো, যারা গান্ধী মূর্তি পাদদেশে অসহায় শিক্ষক তাদের কাছে তোলা আদায় করে, গুন্ডামি করে। সে বলছে যে আমরা ক্ষমতায় এলে, তৃণমূলের মুখপাত্রের সামনে বলছে, প্রমাণ করে দেবো, তৃণমূলের মুখপাত্র বসে আছে পাশে, একটা টিভি চ্যানেলের গেস্ট রুমে, তৃণমূল মুখপাত্রের সামনে বলছে, লুকিয়ে বলছে না, কিন্তু আমাকে বোঝাচ্ছে বা জি ক্যামেরা মাকে শেখানো, যাতে আমি কোনোভাবে বিজেপিতে নেতা পেতে না হয়ে যায়। চুরি করতে পারো, চুরি নারী পাবে না তো, মুশকিল হয়ে যাবে তো, এই দুটোই তো সম্পদ, পাবে না, মুশকিল হয়ে যাবে। আমি ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। আরে যাবো না ভাই, আমি যাবো না, আমি রাজনীতি করবো না। ওদের ভয় আছে, বিজেপি লোক এত শ্রদ্ধা করে এই লোকটিকে, কংগ্রেস সিপিএম তৃণমূলের সবচেয়ে শ্রদ্ধা করে আমাকে, আমি মনে করি সবচেয়ে বেশি শ্রদ্ধা করে তৃণমূলের লোকেরা, তারা যারা মিষ্টির কথা বলছে। আমি কোনো রাজনীতি দলের প্রাথমিক মেম্বার আমি নই, শাসক দল যে থাকে তাকে ধরি। বাম আমলে বামেদের ধরেছি, তৃণমূল আমলে তৃণমূলকে ধরেছি, বিজেপি ক্ষমতা হলে চমড়া তুলে ছেড়ে দেবো বিজেপি। আমি পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে না, এর আজকের কথা, এই কথা আমি কিন্তু আগেও বলেছি। মনে হতে পারে এখন বিজেপি একটু খারাপ জায়গা করে বলে বলছে, না, মাসুম আক্তার তা নয়, আগেও বলেছি। তাই জন্য ধ্যাতারি দিয়েছে বিজেপি রাজ্য অফিস থেকে একজন, আজ থেকে 6-7 মাস আগে। আমি মাসুম আক্তার বলছি আপনাকে, সে কি বলছে বলছে আমরা ক্ষমতা এরা বলে দিচ্ছি, বিজেপি শুনে নিন, নরেন্দ্র মোদীজিরা শুনে নিন, এইগুলো ভাষা, লোক ভোট দেবে। বলছে আমরা ক্ষমতা এলে প্রথম কাজ হচ্ছে দোয়ামায় না মুসলমানদের সর্বশান্ত করবে। আমাকে শোনাচ্ছে, আমি ধর্মের মুসলমান, সর্বশান্ত করবে। আর মুসলমানদের যদি কেউ নেতা হতে চায়, তাকে বিজেপিতে নেব, ছিপড়ে করে দেব আর তাড়িয়ে দেব। যেমন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে এসেছিল, তাকে ছিপড়ে করে তাড়িয়ে দিয়েছি। ক্লিয়ার? এটা ভাষা। আর তুই বলবি, বল, পার্সোনালি বল। তৃণমূলের তিনি মুখপাত্র চ্যানেলের ওখানে বসে আছে, তার সামনে বলছে, সে খোঁচা দিচ্ছে আমাকে যে আপনি রাজ্য সরকারকে আবার ধোসেন, দেখুন কী ধরনের ভাষা, আপনি এদেরকে গালাগাল দিচ্ছেন এখানে মধ্যে। আমি টিভিতে বলে দিলাম পরিষ্কার, প্রমাণ আছে, প্রমাণ আছে। সে কিন্তু বিরাট দিয়েছে, হিন্দু ভোট কুচে দিয়ে যেত। আর এইসব কথা বলে শুধু মুসলমানরা বিরক্ত হবে না, উদারপন্থী নরম মনা মানবতাবাদী হিন্দু সমাজে প্রচুর, সহিষ্ণু হিন্দু সমাজও মেনে নেয়নি। আর একজন লোক উত্তরপ্রদেশ থেকে বহরমপুরে ঢুকে পড়লো, বক্তব্য রাখছে বহরমপুরে, একটা ক্যান্ডিডেট, সুন্দর দেখতে ক্যান্ডিডেট, বক্তব্য তিনি বললেন, हम लोग अगर बंगाल में आएगा तो
ও লক্ষ্য মানে মানে মোল্লাদের, বিশেষ করে ও লক্ষ্য মানে মোল্লা, পাটা উপরে বাঁধবো, বাঁধটা নিচে থেকে চাপকে মেরে দেবো ঠ্যাঙ্গলটা। এটা বলার জন্য পশ্চিমবঙ্গের লোক তখন কী বলবে, তৃণমূল লোকজন কী বলবে, মুসলমান মহল্লা মহল্লা যাবে, যদি কোনো কারণে যদি ওরা ক্ষমতা এসে যায় রে, পাটা উপরে দড়ি দিয়ে বেঁধে মাথাটা তলায় থাকবে, যেটা 3rd ডিগ্রি প্রয়োগ করা হয় ওই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্যাম্পে, পুলিশের ক্যাম্পে 3rd ডিগ্রি প্রয়োগ করে যে মার, ওই মারটা হবে। রাজ্যের ওই 35% লোককেই মারটা হবে, নিন ঠেলা, বুঝুন। লাভটা গেল, লাভ কী হলো, সেখানে অধীর চৌধুরী জেতার কথা ছিল, এটা মোল্লা জিতে গেল। হ্যাঁ, বহরমপুরে অনেক মুসলমানদেরকে জমি দেওয়া হয় না। একজন আইপিএস মুসলমান অফিসার এক্স হয়ে গেছেন, তিনি নিজে আমাকে বলেছেন যে বহরমপুরে মুসলমানরা জমি কিনতে চাইলে তাকে জমি দেওয়া হয় না। যে জেলাতে 70% মুসলমান, সেই জেলার একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে বহরমপুর। বহরমপুরে মুসলমানদের পার্সেন্টেজ একটু কম, সেখানে কি জমি গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায়, কয়েকটা প্লটে আর কি। সেই আইপিএস টিভিতেও বসেন তিনি বলেছেন, তিনি জমি কিনতে গেছেন আইপিএস, তাকেও জমি দেওয়া হয়নি। মিথ্যে কি সত্য যাই না, সেই জায়গাতে কিন্তু জিতে গেল কে, ইরফান নাকি ইউসুফ পাঠান, ওই যে বললাম। এগুলো পলিটিক্স, এই কথাগুলো বলতে দিল্লি থেকে আসবেন না। এটা মনে হচ্ছে কেউ শিখিয়ে দিয়েছে না, এটা বললে হিন্দু ভোট এক কাছে হয়ে যাবে। হয়নি দাদা, হয়নি, এটা বললে হয় না, লোক আতঙ্কিত হয়ে যায়। মুসলমান সমাজকে এই পশ্চিমবঙ্গ সরকার ভুল বোঝাচ্ছিল দীর্ঘদিন ধরে, কি সিএ করে মুসলমানদের বিতাড়িত করা হবে। আসলে সিএ করে মুসলমানদের বিতাড়িত করার কোনো জায়গায় নেই। এনআরসি প্রশ্ন উঠতে পারে, এনআরসি এখন হচ্ছে, পরের কথা পরে, তখন আলাদা প্রশ্ন। যে ঐতিহাসিক কারণে যারা ভাগ্য বিড়ম্বিত হয়ে হিন্দু সহ আরও যে 4-5টা গোষ্ঠী, তারা সংখ্যালঘু, তারা যখন এদেশে আসবেন, তাদেরকে ভদ্রস্থভাবে একটা নাগরিকত্ব দেওয়া মর্যাদার সাথে, এটা মুসলমানদের থেকে কেড়ে নেওয়া না, কাউকে দেওয়া। এইটা আমরা বলেছি দিনের পর দিন, আমরা এই মাসুম আক্তার দিনের পর দিন মুসলিম সমাজ বুঝেছে, এত ভয় পাওয়ার কিছু নেই। এটা নিয়ে একটা সময় তো আগুন ধরে ট্রেন ফেন জ্বালিয়ে দিয়েছিল, কে মুসলমান সমাজের মধ্যে এটা আনলো, দিস কাজী মাসুম আক্তার অ্যান্ড আদার্স। হিন্দুরা নয়, ভয় থেকে ওরা মুক্ত হয়েছিল। মাননীয় এবার কিন্তু ওই ওষুধটাকে, ওই সিএর ভয়টা দেখায়নি তেমন, দেখি কাজ হচ্ছে না। পরে চলে গেল মতুয়াদের ভয় দেখাতে চলে গেল, ওই ওপার বাংলা থেকে আসার লোকদের, তোমাদের আধার ভোটার সব যাবে, তোমাদের আবেদন করলেই তোমরা অন্য দেশের লোক প্রমাণিত হয়ে যাবে, আধার ভোটার ওটাও যাবে, লক্ষ্মীর ভান্ডার যাবে। এ তো গল্প, হিন্দুদেরকে ভয় দেখালো, হিন্দুরা নাকি ক্ষতি হয়ে যাবে। আগে ছিল মোল্লাদের ক্ষতি হবে, পরে হলে হিন্দুদের ক্ষতি হবে। তাহলে মুসলমানরা যে আতঙ্ক পাচ্ছিল, সে আতঙ্ক দূর করা ছিল বিজেপিদের প্রথম কাজ, আতঙ্কটা দূর করা। মুসলমানদের মধ্যে যে ভয় ভীতি উল্টো করে দিল, আরও আতঙ্কিত করে দিল। মুসলমান ভোটগুলো যে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছিল, ওটাকে সংঘবদ্ধ করে তৃণমূলের দিকে পাঠিয়ে দিল। হলো, এই দায়িত্ব পালন করেছে, বারবার দিল্লি থেকে এসে, তার কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এটার কারণ কি জানেন, আমি দিল্লি লোকদের দোষ দেব না, এখানকার নেতারা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান ফুসফাস ছবি তুলবে, ফুসফাস। একটা লোক আছে, ওই বিজেপি রাজ্য অফিসে, তার চোখটা দেখলেন অনেকটা ধূর্ত, চোখের মধ্যে ধূর্ত ভাব, সকালে এক, বিকেলে এক, সন্ধ্যাবেলা এক। সে নাকি বুদ্ধিজীবী, আমি জানি সে তৃণমূলের সাথে 24 ঘন্টা পরে কথা বলে, আমি জানি। আমি তৃণমূলের সাথে কথা, তৃণমূলের লোক অ্যাকচুয়ালি, তার কাজ হচ্ছে ওই বিভিন্ন, আমি আপনাকে বলছি, আমি নরেন্দ্র মোদীজিকে বলি, আপনি একটা কাজ করুন, এই 42 টাকা দিয়ে যে টাকাটা আপনাদের নির্বাচনী খরচের দিয়েছেন, ওটার জন্য একটা স্কুটিনি করুন তো, বিল ভাউচার জাল কিনা দেখুন তো, কি খরচা হয়েছে দেখুন তো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই টাকা ভাগ বটরা হয়েছে কিছু লোকের মধ্যে, ওই টাকা কিছু লোকের মধ্যে ভাগ বটরা হয়েছে। আমার কাছে সুনির্দিষ্ট গল্প আছে, সুনির্দিষ্ট গল্প আছে। কিছু লোক 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, 2-1 জন 100 কোটি টাকার মালিক, 100 crore, 2 কোটি করে বলে কত হবে, 42 কোটি তো 2, 84 কোটি, 84 কোটি তো বটি। আমি 100 লাইন বাঁধলাম, আমি বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি, কোনো জায়গায় যে ক্যান্ডিডেট হচ্ছে, যার জন্য সুপারিশ করতে যাচ্ছে, সে হচ্ছে নাম্বার 1 চিটিংবাজ, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোককে টিকিট দেওয়া হচ্ছে ঘুরে ঘুরে। ওটা ঠিক করা হয়েছিল 21 সালে। এই যে আছে না, ওর নাম হচ্ছে, দেখুন এইগুলো বলবো আমি, এইটাই বলার জন্য আমার বলা, নাহলে আমার বলার দরকার নেই। ওর নাম হচ্ছে ওই যে মাননীয় খুব ভালোবাসেন, ওই মন্ত্রীটার নাম কি, যে চুরি করেছিল সুন্দরবনে, মাননীয় বলতেন,
রাজীব বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি নেতা, সব কারা কারা বুঝেনি, এখন নতুন নেতা ওই সব পুরনো নেতা ছিল। সেই সময় এই কাজটাই হয়েছিল, বিনিময় প্রথা। তুমি টাকা দাও, টিকিট দাও, আর মোদিজিকে মুড়ি করার দায়িত্ব আমার। এরা আসবে, দেখে বোকা বাড়িয়ে দেবো। আর দায়িত্ব না, আগে মুকুল্লা দায়িত্ব নিচ্ছিল, আমি সব করে দেবো। এবার অন্য কোনো দায়িত্ব দিয়ে নাম বলবো না, সব করে দেবো, আমি সব ঠিক করে দেবো। আমি তো বলছি এইগুলো লোকগুলো না থেকে বিজেপি বেশি ভোট পেত। একটা লোকের প্রচার দরকার ছিল না, শুধু ক্যান্ডিডেট যারা কর্মী, যারা কাজ করে তাদেরকে চাঙ্গা রাখা, তাদেরকে সাহস দেওয়া, তাদের পাশে থাকা, এরা কেউ থাকে না। তো এই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিল, আমার ঘনিষ্ঠ মহলে আমি জেনেছি, জেনে বুঝে বলছি, যে জগৎবল্লভপুর কেন্দ্রে একজন ওই তৃণমূল ছাত্র সংগঠন করে একজন, সে বিজেপিতে এসছে 1 সপ্তাহ হলো, সে বলেছিল আমি দিয়ে দেবো টাকা পয়সা কিছু, তোমার টিকিটটা দাও। আমি বিশেষ লোকটিকে বললাম যে এই লোকটাকে জগৎবল্লভপুর টিকিট দাও না, সব যোগ্য লোককে ছাড়ে ওই তাকে টিকিট দিয়ে দিল, হেরে গেল, পরে আবার সে তৃণমূলে যোগদান করেছে। বলছে ভাবতে পারিনি এত এত এদের খাবার পয়সার খায়। এটা রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্য। অর্থাৎ বিজেপি সারা জীবন ধরে করে গেল, মরে যাবে তো টিকিট পাবে না, গুরুত্ব পাবে না, ওই 1 সপ্তাহ আগে টাকা দিয়ে টিকিট পেয়ে যাবে। ক্লিয়ার? রেখা পাত্র, শক্তি স্বরূপা, সে কিছুদিন আগেই বলেছিল, আমি যদি ভুল না বুঝে থাকি বা ভুল খবর যদি না থাকে আমার কাছে, কিছুদিন আগে বা টিকিট পাওয়ার আগে, যে যারা সুপ্রিম কোর্ট না কোথায় গেছে, দলবল বেঁধে যেসব মেয়েরা, তারা সন্দেশখালী মেয়ে নয় এবং তাদেরকে রেপ করা হয়নি, মানে বুঝুন ঠেলা। সে টিকিট পেয়ে গেল, সেই মেয়েটি, আর কোনো মেয়ে পাওয়া গেল, ওই যোগী পাওয়া গেল, সে টিকিট পেয়ে গেল। প্রধানমন্ত্রীকে বলে দিল এই একদম মাতঙ্গিরি হাজরা, বিরাট কিছু। প্রধানমন্ত্রী বুঝে গেলেন, প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে বিজেপির কোনো লোকের কথা না শোনা, এটা অমিত শাহ প্রধানমন্ত্রীর প্রধান কাজ, কিন্তু করেননি তিনি, বিশ্বাস করেছেন। বড় বড় ফুলের মালা, বিরাট বিরাট সুন্দর সুন্দর সব মানুষগুলো যাচ্ছে পাশে, তিনি মোহিত হয়ে গেছেন একদম, বলে দিল এ বিরাট কিছু, এ বিপ্লব করে দেবে। আমি বলেছিলাম অনেক বেশি হারবে ভোটে, অনেক বেশি ভোটে বসিরহাটে হারবে, অনেক বেশি ভোটে হারবে। সৌভাগ্য অনেক বেশি ভোটে হারেনি। ভালো করে বুঝুন, শক্তি স্বরূপা, শক্তি স্বরূপা, প্রধানমন্ত্রী বলে দিলেন। এটা তো মৌতবিদ্যা, কেউ বলে দিই শক্তির বল বলে দিচ্ছে। হলো কি, এই যে আমাদের তালিকা আছে, গতবারে 3,50,000 ভোটে হেরেছিল বসিরহাটে, গতবারে 3,50,000। এবারে আইএসএফ দাঁড়িয়ে 1,12,023 ভোট কেটেছে, 1,30,500। যদি ওই ভোটটা না কাটতো, ওটা মুসলিম ভোট ছিল মূলত, আইএসএফকে 99% মুসলিম লোকেরাই ভোট দেয়। ও উদারতা ভোট, তাকে তুলে কিচ্ছু 1% লোক ভোট দেয় বা 2% দেয়। ওই গল্পটা ছাড়ুন, ওটা মুসলমানদের ভোট, ঘুরে ঘুরে মুসলমানদের ভোট তৈরি। 1-2% দিয়ে কোনো ধারণা না, যেমন বিজেপিকে কোনো মুসলমান ভোট দেয় না। তারপরে 2-4টে মৌলবি দিচ্ছে, ওগুলো চোর, পকেট মার। ওগুলো বলে যে এই মৌলবি এসছে মাথায় কাপড় দিয়ে, টুপি দিয়ে, ওগুলো চিটিং মার। মুসলমানদের মূলত একটা চিটিং মার সেকশন বিজেপি সাথে ঘুরে বেড়ায়, তারা ওই টাকা তুলে বলে কোথাও তাদের প্রয়োজন আছে, কিছু আছে। আমি পরিষ্কার বলছি, 2-1 জনের কথা বাদ দিয়ে বলছি, 2-1 জন নিশ্চয়ই ভালো, সবাই খারাপ হতে পারে না। চুরি, চিটিংবাজি, ধান্দাবাজি করার জন্য বিজেপিতে কলকে বাইরে, তৃণমূলে কলকে বাইরে করে গেছে, আবার তৃণমূলে চলে গিয়েছিল, আবার চলে এসছে, আবার সে নেতা। এবার কি হলো, আইএসএফ 1,23,000 কেটেছে, 23,500 কাটতে। এবার এনেছে কত ভোটে, 3,33,507 ভোটে হেঁটেছে রেখা পাত্র, শক্তি স্বরূপা। তাহলে 3,33,000-এর সাথে আইএসএফটা যুক্ত করুন, তাহলে 4,00,000 সামথিং ভোটে হেরে যেতাম। আইএসএফ যদি ভোটটা না কাটতো, কেটে নিয়েছে, তাই এখানটা একটু কম দেখাচ্ছে, মানে মোল্লা ভোটটা। তাই কত ভোটের, গতবারের প্রায় সমান, কয়েক হাজারের এই তফাৎ, বিপুলভাবে পরাজয়। সন্দেশকারীটা পুরো বিজেপি নাকি 1,00,000 ভোটে নাকি জিতবে, রেখাপাত্রকে শিখিয়ে দিই, রেখাপাত্র কি জানে না, 6,000 ভোটে শুধু ওখানে ট্রেনি লিড করে 6,000 ভোট, বাকি সব কেন্দ্রে বিপুলভাবে পরাজয়। হয়ে করার কোনো দরকার ছিল? কৃষ্ণনগর একটা ভালো জায়গা, ভালো আসন, জেতার কথা। কে মাথায় মোদিজি ঢোকালো জানি না। মোদিজিকে আবার বলছি, বিজেপির কোনো লোকের কথা আপনি শুনে কোথাও কিছু মূল্যায়ন করবেন না। বিজেপি কলেজে বাদ, ধরুন বিজেপি আমি করছি বা আপনি করছেন, বাদ, শোনা যাবে না কথা, তারপরে কিছু গন্ডগোল আছে, তারপরে কিছু ডালমে কালা আছে, ডালমে কুচ কালা হ্যাঁ। সবচেয়ে নোংরা লোকগুলো ওখানে জড়ো হয়েছে পশ্চিমবঙ্গের। যদি কোনো কারণে সামনে লোকসভা, বিধানসভা ইলেকশনে বিজেপি ভালো রেজাল্ট করে ফেলার এই লোকগুলো থাকে, পশ্চিমবঙ্গের সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি আপনাকে, কি খারাপ লোক আমি তো চিনিয়ে দেখি সব, কি নোংরা লোক কল্পনা করতে পারবেন না, কি নোংরা লোক
নষ্ট কি ভ্রষ্ট চিন্তা করতে পারবেন, শুধু চোর না, ভ্রষ্ট নষ্ট। আমি আপনাদের চ্যানেলে বলতে পারছি না, মানে আমি পরিষ্কার করে বলছি, রেখা পাত্রকে যে টাকা দেওয়া হয়েছে সে টাকার হিসাব করা হবে, যে টাকাটা কার কার হাতে গেছে এবং কোথায় কোথায় খরচা হয়েছে। বোন রেখা, এসব করলে কিছু হয়? 42টা কেন্দ্রে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ক্যান্ডিডেটগুলো কান্ডাকাটি করে টিকিট নিয়েছে তাদের মধ্যে অধিকাংশ টাকাটা পাওয়ার জন্য টিকিট নিয়েছে, জেতার জন্য টিকিট নেয়নি। যারা গতবারে এই হুগলি জেলা সর্বনাশ করে দিয়েছে, হুগলি জেলার সবচেয়ে যে কম জনপ্রিয়, যার একদম হুগলি জেলা যাকে দেখলে জ্বলে পড়ে যাচ্ছে, তাকেই টিকিটটা দিল। হেরে ভূত হলো। আরেকজন গরমকালে বেজার পরে ঘুরে বেড়াচ্ছে, বাঁকুড়া, শিক্ষিত লোক নাকি তিনি, সমস্ত লোক তাকে ঘিরে তাকে টিকিট দিয়েছে, ঘিরে ভাই। আর একজন দিলীপ ঘোষ, তার জনপ্রিয়তা আছে কোথায়? মেদিনীপুরে। না, ওকে জনপ্রিয়তা যে কাটি কর কাটি কর কাটি কর, ওকে পাল্টে ওদিকে উল্টে দাও পাল্টে দাও। আর দিলীপ ঘোষ যাকে ক্ষমতায় আনলো, মানে একটু মানে যোগ্যতা কি, ওই দিলীপ ঘোষ তাকে পদ দিয়েছে, যোগ্যতা। দিলীপ ঘোষ তাকে পার্টি দিয়ে, এইটা হচ্ছে যোগ্যতা। জনগণের যোগ্যতা নেই, জনগণের কাছে কোনো যোগ্যতা নেই, জনগণকে পৌঁছে না। যারা এই বিজেপি রাজ্য অফিসে বড় বড় পদে আছে না, তাদের পদটা খালি খেয়ে নেই। একটা রাস্তার আইসিসিএন ডক্টর বাড়ির সামনে যাই কিনা দেখুন, একটা আইসিসিএন ডক্টর বাড়ির পাশে যাই কিনা দেখুন। দিস ইজ কাজী বাসু আক্তার। রাস্তায় চলতে পারি না, কোনো পার্টির নেতা হতে পারি না, অহংকার করছি না, এটা আমি ডিজার্ভ করি বলে বলছি। কেন এটা হলো ভাই? আর আমার বিরুদ্ধে কাঁটি করা, যাতে করে কোনো সময় এই মাথায় না ঢুকে যায়, মোদিজির কাছে খবর না চলে যায়, সেই দায়িত্ব সকলের, মানে বিরাট অংশের লোকের, বিরাট অংশের লোকের। আমি পরিষ্কার করে বলছি, এই যেমন ধরুন আমি এর কথা বল, কৃষ্ণনগরের কথা বলতে গিয়েছিল, কৃষ্ণনগর যোগ্য লোক ছিল তো, কৃষ্ণনগরের যিনি আসল মানুষ, তার ছেলে ওখানে দাঁড়ানোর কথা ছিল, তিনি বিচারালয় থেকে চলে এসেছিলেন, আমি জানি, তাকে চিনি, যোগ্য লোক না। ব্রিটিশদের সাথে ষড়যন্ত্রে ভারতকে পরাধীন করেছে যারা, কি ব্রিটিশদের সাথে ঐক্যবদ্ধভাবে সিরাজদৌল্লাদের পরাস্ত করেছে যারা, সে বিরাট কাজ করেছে, সিরাজদৌল্লা পরাস্ত করে দিয়েছে, বিরাট কাজ। বিশ্বাসঘাতক, দেশদ্রোহী যারা ব্রিটিশদের সাহায্য করে তারা দেশপ্রেমী, যারা ভারত থেকে ব্রিটিশদেরকে ভারতে ঢোকালো তারা দেশপ্রেমী। মোদিজি পণ্ডিত, ঐতিহাসিক মোদিজি নাকি, তাকে গিয়ে বুঝিয়ে দিল না বিরাট দেশপ্রেমী, মোল্লাদের পিছনে লেগেছে, অতএব দেশপ্রেমী। মোল্লাদের বিরুদ্ধে গেলেই দেশপ্রেমী, মোল্লাদের বিরুদ্ধে গেলেই দেশপ্রেমী। সিরাজদৌল্লা মোল্লা, সিরাজদৌল্লা নাকি সব বাঙালিকে নাকি হিন্দু করে দিচ্ছিল। 700 বছর ধরে সুলতানরা মুঘলরা ভারতবর্ষ চালিয়েছে, 700 বছর। 18% মাত্র মুসলমান, আর সবচেয়ে আর্থিক অবস্থা খারাপ মুসলমানদের গোটা ভারতবর্ষে। একটা লোককে কি যদি মনে করতে একটা লোক হিন্দু থাকতো, বলুন বলুন উত্তর দিন। আর সিরাজদৌল্লা সে কালকা যোগী, সে যা ক্ষমতায় সেখানে যুদ্ধ করে যা কিছু করেনি, তাতে নড়াচড়া করতে পারি, তার বিরুদ্ধে এক গাদা ষড়যন্ত্র করলো, মির্জাপুর অ্যান্ড দ্যাট টিম, উমিচাঁদ, রাজবল্লভ, রাজদুল্লভ, জগৎ শেঠ। সে উদার মানুষ না থাকলে তার সাথে মীর মদন মোহনলাল তার হয়তো লড়াই করতো না, তারা দুই হিন্দু ছিল, যারা পলাশির যুদ্ধে তার সবচেয়ে বড় সেনানি ছিল, বিশ্বাসঘাতক মুসলমান, সঙ্গে কে হিন্দু সেনানীরা, বীর মদন মোহনলাল। সেই সিরাজদৌল্লাদেরকে পরাস্ত করতে যে সাহায্য, যার পরিবার শুধু কলঙ্কিত পরিবার, রাজরানী, তাকে কত মানি, তাকে দিল টিকিট, তার সঙ্গে দিল একটু মিষ্টি চিনি, কি চিনি, সুন্দর ভাষা, প্রধানমন্ত্রী সুন্দর ভাষা, যে অসাধারণ পরিবার, দিল তো কাজ করে মানুষ, নিল, হেরে গেলে ইচ্ছা করে কিছু একটা হারলো। কেউ 19 তোলা দিয়েছে, কেউ রাজনীতির কাছে কাঠবাড়ি খাওয়া যাবে, ভালো, ও মহিলা বোঝানো ভালো। মানে ব্যাপারটা কি বলুন তো, আমাকে একজন ফোন করেছে যে দাদা এজেন্টের দায়িত্ব, মানে আমাদের দিন যাতে করে টাকা পয়সা দিয়ে করা যায়, মানে আমাকে বিশেষ করে একজন বলছিল, ভাবতে পারছেন? আরে টাকা যদি খরচ নয় ফেরত যাবে, নেবো কেন? ধরুন আপনাকে দিয়েছে ধরুন 10 কোটি, আপনার খরচা হচ্ছে 8 কোটি, এই 2 কোটি, 1 কোটি, 1 কোটি খরচা নেই বলছেন, 1 কোটি টাকা খরচা, 9 কোটি টাকা পকেটে, তো 8 কোটি টাকা ফেরত দেবো তো? ব্ল্যাক হোয়াইট এসব মানিতে আমি যাচ্ছি না, টাকাটা ফেরত দেবো তো নাকি রেখে দেবো? ওইটা বন্টিত হবে, ওইটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি, ওইটা বিজেপি। বাকি যে ঝামেলা করবে কাটি করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন বাংলাদেশি একটা মাফিয়া, চিটিংবাজ, ফ্রড, সে বিজেপির কিছু নেতাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশে 2 নম্বরই করার জন্য। আমি বিজেপির রাজ্যকে জানালাম যে এই লোকটা চিটিংবাজ, আর এর সাথে আপনার বিজেপি দলের অঙ্গুলো ঘুরে বেড়াচ্ছে, সাবধান করুন। আমার সাথে পরিচয় ছিল, জানলাম, এটা আমার কর্তব্য ছিল,
তৃণমূল দলে যেমন 14 বিরুদ্ধে বলতে পারি, তেমন বিজেপিও 14 বিরুদ্ধে বলা যাবে তো? আমি উল্টো শুনলাম, সেই বিজেপি নেতাকে সেই নেতা ডেকে যাই, তুমি তো করে কমবে খাচ্ছ বাংলাদেশের সাথে, ভাগ দাও ভাগ দাও ভাগ দাও, সে ভাগ করে দিয়েছে। এবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্টো। কি বললাম? সেই নেতা আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানে আমি চোর ধরতে বললাম, ও চোরের সাথে ভাগ করে নিয়ে পয়সা ভাগ দিয়ে দিল, কাটবানি ভাগ হয়ে গেল। ভাই আবার ওয়েস্টিন হোটেলে এসে 25 লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়া আয়োজন করেছে ওয়েস্টিন হোটেলে, সেখানে চলে গেছে, বড় বড় নেতৃত্বে চলে গেছে, খাচ্ছে ওয়েস্টিন হোটেল, ভাগ পাচ্ছে। আমি কিছু অবৈধ নির্মাণের বিরুদ্ধে, সৌরভ গাঙ্গুলি যেখানে সব বিল্ডিং টিল্ডিং করছে জানেন তো, সেইটার বিরুদ্ধে আরও কিছু কিছু বিষয়ের বিরুদ্ধে বিজেপি কিছু নেতাকে বলেছিলাম যে ওরা বলছিল আমাদের কাগজপত্র দিন, আমাদের কাগজপত্র দিন, আমরা লড়াই করবো, বুঝলেন? কাগজপত্র দিলাম, কি হলো জানেন? আমি নাম বলবো না, ওর কাছে খবর আছে, সেই যে প্রমোটার ফ্রড চিটিংবাজ, তার কাছে ফোন গেল, এই যে দাদা কোটি কোটি টাকার মামলা আছে, ঘাপলা আছে আপনার, লোকের ফ্ল্যাট দেওয়ার নাম করে সব ফ্ল্যাট দেননি, ফ্ল্যাট দেওয়ার নাম করে ফ্ল্যাট দেননি, যে আমি অ্যামিনিটিস দেওয়ার কথা আপনি দেননি, আমরা ইডি করিয়ে দেবো, দিল্লির সরকার আমাদের সাথে আছে, ইডি করিয়ে দেবো, মাল ছাড়ো। 2-3 কোটি টাকা নিয়ে সে তার পক্ষে হয়ে গেল, আর যে কমপ্লেনগুলো তার বিরুদ্ধে যতটুকু সাহায্য করে যে করে দেবে। আপনি কল্পনা করতে পারছেন, মানে ইস্যু নেবে 2 নম্বরই করার জন্য। আমি মোদিজিদের বলি, মুসলমান ভোট নিয়ে ভাবুন, একটাও তো সেই টিকিট দেননি, লোকের কাছে বার্তা কি গেল? একটি মুসলমান পশ্চিমবঙ্গের যোগ্য নেই। আর বিজেপি যারা রাজ্য অফিসে আছে তারা রাষ্ট্রবাদী, বিজেপি রাজ্য অফিসে রাষ্ট্রবাদী, তাদের কি বলেছে আপনাকে? এটা ওরা সব রাষ্ট্রবাদী। আচ্ছা, রাষ্ট্রবাদী যদি হয়, আপনাদের পলিটিক্যাল প্রচারে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে এই বান্দা রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিল, কোর্টে লড়ছে, একবারও আপনাদের প্রচারের কর্মসূচির মধ্যে এটা এসেছিল? বলুন, উত্তর দিন। আপনারা কি রাষ্ট্রবাদী? তো রাষ্ট্রবাদী হলে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে যদি কেউ মৃত্যুর মুখে পড়ে, তার পাশে থাকা উচিত, তাকে আইনগত সাহায্য করা উচিত, তাকে উৎসাহ দেওয়া উচিত, এবং সেটা ভোটের প্রচারে আলোচিত হওয়া উচিত, মুদ্রা হওয়া উচিত। মুদ্রা না, ওসব জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ মরে যাক সব, আমার টাকা পয়সা ক্ষমতায় পারবেন, কাঁটি নামই কাঁটি আছে। আচ্ছা, বিজেপি দলের মধ্যে কতগুলো ভাগ বলুন তো? আমি মোট 5টা ভাগের সন্তান, মানে 4টে বলতে পারবো। এক হচ্ছে শুভেন্দুবাবু গোষ্ঠী, 2 হচ্ছে সুকান্তবাবু গোষ্ঠী, তার বাইরে হচ্ছে ওজিএস অ্যান্ড দেয়ার গোষ্ঠী, আর 3টে গোষ্ঠীর বাইরে একটা গোষ্ঠী, 4টে গোষ্ঠী। পশ্চিমবঙ্গে তৃণমূল কেন, কোনো দলে এত গোষ্ঠী নেই। মোদিজি, আপনারা কি গোষ্ঠীগুলো দেখতে পাননি? আর মিথ্যে কথা বলে বুঝতে পারেননি? আপনারা 2021 সালে যে লোকগুলো ওই হেরে যাওয়ার পর যখন গণহারে মারধর হচ্ছে, যখন গণহারে আপনাদের কর্মীদের মারছে, ঘরদোর মারছে, প্রাণ চলে যাচ্ছে, আপনি জানেন যে লোকগুলো সুইচ অফ করে রেখেছিল, যারা ভোটে দাঁড়িয়েছিল, যারা নেতা ছিল তৎকালীন, সুইচ অফ করে রেখেছিল, দিল্লি চলে গিয়ে এসি ঘরে বসেছিল, আপনি কি তাদেরকে চেনেন না? আপনি কি তাদেরকে চেনেন না? মোদিজি আপনাদের বলছি, জানেন না? না, ও তথ্য দেয়নি না, মাসুম আক্তার জানে, মাসুম আক্তার বা আমাদের মতো লোকেরা জানে। আর তাদেরকে আবার এবার টিকিট দিয়েছে, জাস্ট ভোট আবার 6 মাস আগে থেকে জল কামড়ের সামনে পড়ে গেল, শাড়ি পরে জল কামড়ের সামনে ও করে ফেলো, টিভিতে দেখিয়ে দিল, মোদিজিকে দেখিয়ে দিল, দেখুন বাংলা কথা লড়ছি, দেখুন টিকিট পাওয়ার জন্য লড়া ছিল, ওটা ছিল টিকিট পাওয়ার জন্য লড়া। পেয়ে গেছে টিকিট, হেরে গেছে, মানুষ ঘেন্না করেছে তাদেরকে, আবার টিকিট দিয়ে তাদেরকে, মানে 21 সালের ব্যর্থতা থেকে এক ফোঁটা শিক্ষা নেয়নি। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের। এখনও বাংলায় অশান্তি কোথাও সেভাবে হয়নি, বিচ্ছিন্ন 2-1টা কথা বাদ দিলাম। হ্যাঁ, আমি মমতা ব্যানার্জির কাছে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছে, ঢেলে ভোট দিয়েছে। আপনি অশান্তি প্লিজ করবেন না, এই অশান্তির মধ্যে ধর্ম চলে আসে, ভুল করেও করবেন না। আপনি সংযত থাকুন, আপনার জয় হয়েছে। আপনার গতকালকে যে প্রেস কনফারেন্স ছিল, জেতার পরে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনি কথা বলছিলেন। আমার সন্তান পাশে বসেছিল, বললো অনেক দিন পরে মাননীয়কে এত সুন্দর ভাষায় কথা বলতে শুনলাম, এত সুন্দর ভাষায়, মানে কথাবার্তার ওয়ে অফ টকিং ভালো ছিল। আপনি গরমের মধ্যে অনেক ভুলভাল বকেছেন, তার তীব্র সমালোচনা আমি করেছি, বেশ করেছি, ওটা ভুল। দেখুন বিজেপি কেউ ধরছি, আপনি ভাবলে হেরে গেছে বলে না, যেটা অবস্থায় ধরেছি বারে বারে। আজকে খুব ভালো করে ধরলাম, একটু আগে জানালাম নরেন্দ্র মোদীকে আপনাদের এই ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে, মোদিজি সত্যি আপনি অনেক খাটছেন, কি পরিশ্রমটা আপনি করেছেন বলুন তো। বাংলায় এই রোদের মধ্যে আপনি, অমিতজি, আরও কতজন কি পাগলের মতো খেটেছেন। আপনি জানেন না,
আপনারা বাংলায় যাদেরকে দায়িত্ব দিয়েছে যারা কতটা কুলাঙ্গার, কতটা অপদার্থ এবং কতটা আপনাদেরকে মিসগাইড করেছে, বিপুলভাবে মিসগাইড হয়েছেন 21 সালে, আবার 24 সালে হলেন। এরপরে 2026-এর আগে যা শুনবেন মিথ্যে কথা শুনবেন, ওদের কথা শুনবেন না।